সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি কেমিস্ট্রি। সো দেখো আজকে আমাদের বেসিক্যালি যেটা টপিক সেটা হচ্ছে SN2 রিয়াকশন, ঠিক আছে। সো SN2 রিয়াকশন থেকে দেখো আমাদের স্টার্ট হবে। আমরা অলরেডি SN1টা নিয়ে ডিসকাস করে দিয়েছি এবং যতগুলো ফ্যাক্টরস তোমার ছিল SN1-এ সেগুলো আমরা ডিসকাস করে দিয়েছিলাম, ঠিক আছে। এবার আজকে আমাদের টপিক হচ্ছে SN2। SN2 মানে হচ্ছে বেসিক্যালি সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার রিয়াকশন। মানে এখানে যে তোমার RDS স্টেপটা থাকবে, মানে রেট ডিটারমাইনিং স্টেপ, দ্যাট ইজ ইউর স্লোয়েস্ট স্টেপ অফ দ্যাট পার্টিকুলার রিয়াকশন ইজ নোন অ্যাজ RDS। সেই RDS এতে তোমার দুটো স্পিসিস ইনভলভ থাকবে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার রিয়াকশন, ঠিক আছে। ভালো কথা। এবার দেখো এখানে আমি একটা কি করেছি, প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড নিয়েছি, ঠিক আছে, বা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড তুমি এখানে নিয়েছো। এটা কোথা থেকে পেয়েছি? জাস্ট মিথেন থেকে পেয়েছি, CH4। তুমি মিথেন থেকে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়ে কি করেছো, একটা হ্যালোজেনকে ইনকর্পোরেট করেছো, তাহলে তোমার এই যে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড এটা তোমার ফরমেশন হয়েছে, ঠিক আছে। সো এই প্রাইমারি অ্যালকাইল হ্যালাইডকে কি করছো তুমি, নিউক্লিওফাইলের প্রেজেন্সে এবং পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের প্রেজেন্সে, ঠিক আছে। রিয়াকশনটা যদি তুমি প্রসিড করাও, মানে একটা নিউক্লিওফাইল নিচ্ছ তুমি এবং পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের প্রেজেন্সে যদি তুমি রিয়াকশনটাকে প্রসিড করাও, তাহলে কি হবে, এই নিউক্লিওফাইলটা তোমার ব্যাক সাইডে এসে অ্যাটাক করবে এই কার্বনটার, দিয়ে এই যে CX বন্ডটা আছে এই বন্ডটাকে ক্লিভ করে দিয়ে তোমার নিউক্লিওফাইলটা অ্যাটাচড হয়ে যাবে এবং X- তোমার লিভ করে যাবে অ্যাজ এ লিভিং গ্রুপ। দ্যাট ইজ দ্য বেসিক স্কিম ফর SN2 রিয়াকশন, ঠিক আছে। এবার দেখো আলটিমেটলি এটা আমি বললাম স্কিমটা, তার মানে কি, নিউক্লিওফাইল তোমার এসে কি করলো, ব্যাক সাইডে অ্যাটাক করলো। কেন স্যার ব্যাক সাইডেই হবে, আমি একটু পরেই বলবো। তো ব্যাক সাইডে এসে অ্যাটাক করলো, দিয়ে তোমার CX বন্ডটাকে ব্রেক করে দিয়ে আলটিমেটলি নিউক্লিওফাইলের যে কার্বনের মধ্যে একটা বন্ড ফর্মেশন হয়েছে এবং এক্সটা বেরিয়ে গেছে অ্যাজ এ লিভিং গ্রুপ X-। বোঝাতে পেরেছি? এবার দেখো এখানে একটা তোমাকে মেকানিজম দেখতে হবে। মেকানিজমটা বেসিক্যালি কি, সিঙ্গেল স্টেপ মেকানিজম, ঠিক আছে, মানে একটা কনসার্টেড প্রসেস, মানে আসলো ধাক্কা দিল বেরিয়ে গেল, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তার মানে এটা একটা কনসার্টেড প্রসেস, মানে সিঙ্গেল স্টেপ মেকানিজম। তো দেখো বোঝাই, এখানে তোমার এই কার্বনটা হচ্ছে বেসিক্যালি এই কার্বনটা, মানে এই কার্বনটার রেসপেক্টে যে তিনটে হাইড্রোজেন আছে বা তোমার তিনটে হাইড্রোজেন আর একটা হ্যালোজেন আছে, তাকে আমি টেট্রাহেড্রাল জিওমেট্রিতে কি করেছি, রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার হ্যালোজেনটা, আর এই হাইড্রোজেনটা যারা কিনা প্লেনে আছে, এই হাইড্রোজেনটা তোমার অ্যাবভ দ্য প্লেনে আছে আর এই হাইড্রোজেনটা তোমার কি আছে, বিলো দ্য প্লেনেতে আছে, ওকে। এবার আমি যেটা বলছি এখানে দেখো যে নিউক্লিওফাইল এখানে এসে কি করছে, ইনকর্পোরেট করছে। নিউক্লিওফাইল এখানে কি করলো, ইনকর্পোরেট করলো। এটা একটা সিঙ্গেল স্টেপ মেকানিজম, ঠিক আছে। তাহলে নিউক্লিওফাইল তোমার এখানে এসে অ্যাটাক করলো এবং আমি এটা কি বলেছি, স্লো স্টেপ। কেন স্লো স্টেপ সেটা আমি আসছি। তারপর তোমার কি হলো দেখো, নিউক্লিওফাইলটার সাথে বন্ড ফরমেশন হচ্ছে এবং এই যে CX বন্ড সেটা ব্রেক হচ্ছে, এরকম একটা মানে টাইমিং তোমার আসবে, যেটাকে তুমি এখানে কি বলবে, এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে এটাকে তোমার দিতে হয়, ডবল ড্যাগার সাইন বলে এটাকে, যেটা কিনা আমরা কি কাকে রিপ্রেজেন্ট করি, ট্রানজিশন স্টেটকে। তাহলে ট্রানজিশন স্টেট তুমি লিখে দিলে। তারপর তোমার কি হচ্ছে, এই ফার্স্ট স্টেপের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ যে এক্সটা তোমার বেরিয়ে চলে যাচ্ছে আর নিউক্লিওফাইলটার সাথে তোমার এই যে কার্বন নিউক্লিওফাইল বন্ড, সেই বন্ডটা আরো স্ট্রঙ্গার হয়ে তোমার ফর্ম হচ্ছে। তাহলে এই বন্ডটা তোমার ফর্ম হয়ে গেল এবং এই বন্ডটা পুরোপুরি ক্লিভড হয়ে গেল। প্লাস তুমি কি লিখতে পারো, এক্স, ঠিক আছে, X-, ঠিক আছে, অ্যাজ এ লিভিং গ্রুপ লিভ করে গেছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার আমাদের বেসিক মেকানিজম, ঠিক আছে। এবার মেকানিজমটা আমি বোঝাতে পেরেছি। এবার তুমি যদি ভালো করে দেখো, আমি এটাকে লিখেছি স্লো স্টেপ, এটাকে লিখেছি ফাস্টার স্টেপ। কেন স্যার? এখানে স্লো স্টেপ তোমাকে এই জন্য বলা হচ্ছে, তুমি এখানে ইলেকট্রনটা কাউন্ট করো। এই কার্বনের অ্যারাউন্ডে তোমার যতগুলো বন্ড আছে সেই বন্ডগুলো তুমি ইলেকট্রন কাউন্ট করো। স্যার কটা ইলেকট্রন আছে? একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে, তাহলে 1 2, এখানে হচ্ছে তোমার 3 4, এখানে হচ্ছে তোমার 5 6 আর এখানে হচ্ছে তোমার 7 8। তাহলে 8টা ইলেকট্রন বেসিক্যালি একটা কার্বনের অ্যারাউন্ডে আছে। দ্যাট মিন্স এই কার্বনটার অক্টেট কমপ্লিট তোমার আছে। এবার অক্টেট যেহেতু তোমার কমপ্লিট হয়ে আছে, তাহলে এটা কি একটা স্টেবল কম্পাউন্ড, স্টেবল মলিকিউল, একদম ঠিক কথা। এবার এখান থেকে আমরা কি বলছি যে তোমার আলটিমেটলি কি হচ্ছে দেখো, এই যে নিউক্লিওফাইল, সেই নিউক্লিওফাইলটা তোমার কি করেছে, সেই নিউক্লিওফাইলটা তোমার যেটা করেছে যে এই ব্যাক সাইডে এসে তোমার অ্যাটাক করেছে, দিয়ে এই এক্সটাকে কি করাচ্ছে, সিস্টেম থেকে লিভ করাচ্ছে। তাহলে এখন তোমার দেখো এই বন্ডটা ক্লিভ হচ্ছে আর এই বন্ডটা তোমার কি হচ্ছে, এই বন্ডটা তোমার ক্লিভ হচ্ছে, এই বন্ডটা তোমার ফর্ম হচ্ছে। তাহলে আলটিমেটলি তুমি ইলেকট্রন কাউন্ট করো 1 2, এখানে হচ্ছে 3 4 আর এটা হচ্ছে 5 6, মানে বিকামিং ইনকমপ্লিট অক্টেট। তার মানে কমপ্লিট অক্টেট মলিকিউল থেকে তোমার ইনকমপ্লিট অক্টেটে যাচ্ছে। কোনো মলিকিউল কি যেতে চাইবে? ফার্স্ট অফ অল যেতে চাইবে না, ঠিক আছে। সেই জন্য এই স্টেপটা হচ্ছে তোমার স্লোয়ার স্টেপ, মানে স্টেবল মলিকিউল থেকে তোমার আনস্টেবল মলিকিউলের ফরমেশন হচ্ছে। তারপর দেখো
এই যে কার্বন নিউক্লিওফাইলের বন্ডটা সেই বন্ডটা আরো স্ট্রঙ্গার হচ্ছে তোমার, এবং এই যে সিএক্স বন্ডটা সেই সিএক্স বন্ডটা কিন্তু আরো তোমার ব্রেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা পুরোপুরি ব্রেক হয়ে তোমার সিস্টেম ছেড়ে বেরিয়ে গেল এক্স মাইনাস, আর এটা এই যে কার্বন নিউক্লিওফাইল বন্ড সেটা কিন্তু তোমার স্ট্রঙ্গার হয়ে গেছে, ঠিক আছে, বা পুরোপুরি বন্ড ফর্মেশন এখানে হয়ে গেছে। তাহলে তুমি এখানে ইলেকট্রন কাউন্ট করো 1 2 3 4 5 6 and 7 8, তার মানে তোমার অক্টেট আবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে ইনকমপ্লিট অক্টেট থেকে আবার তোমার কমপ্লিট অক্টেটে যাচ্ছে। তাহলে স্যার এটা তো ফার্স্ট স্টেপ হবেই, কারণ আনস্টেবল থেকে তোমার স্টেবল মলিকুলার ফর্মেশন এখানে হচ্ছে। সো দ্যাটস ওয়াই তুমি বলতে পারো যে এটা হচ্ছে তোমার ফার্স্টার স্টেপ, ঠিক আছে। তাহলে এই পুরো প্রসেসটাই তোমার কিন্তু একটা স্টেপের মধ্য দিয়ে ঘটে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের যেটা বক্তব্য রাখার সেটা আমরা বললাম, দেখো এই যে স্লো স্টেপ, সেই স্লো স্টেপটাই তোমার কি বাবা, স্লো স্টেপটাই হচ্ছে স্যার আমার আরডিএস। আরডিএস মানে রেট ডিটারমাইনিং স্টেপ। যে কোনো রিয়াকশনের তুমি কি বলতে পারো, যে কোনো রিয়াকশনের যে স্লো স্টেপটা থাকে সেটাই হচ্ছে তার আরডিএস স্টেপ, ঠিক আছে। স্লোয়েস্ট স্টেপ অফ দ্যাট পার্টিকুলার রিয়াকশন ইজ নোন অ্যাজ আরডিএস, মানে রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে সেই স্টেপটার ওপর যতগুলো স্পিসিস ইনভলভ হয়ে আছে ততগুলো স্পিসিসের ওপর তোমার কিন্তু রেটটা ডিটারমাইন হয়ে থাকবে, ঠিক আছে। ওকে স্যার, বা ডিপেন্ডেন্ট হয়ে থাকবে, তুমি এটা বলতে পারো। ওকে, তাহলে স্যার যেহেতু এটা স্লো স্টেপ আপনি এটাকে কি লিখতে পারেন, আর ডি এস, ঠিক আছে। এবার দেখো আমি তোমাকে এখান থেকে একটু এখানে নিয়ে যেতে চাইছি, কেন বলো তো, কারণ এই যে আর ডি এস স্টেপ, তাহলে স্যার রেটটা কার সাথে প্রপোর্শন হবে। দেখো ফার্স্ট অফ অল স্যার এই যে স্টেপটাতে নিউক্লিওফাইলও এসে ইনভলভ হচ্ছে, মানে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছে, এবং সাবস্ট্রেটটা অ্যাজ ইট ইজ আছে, মানে সাবস্ট্রেটটা এবং নিউক্লিওফাইলই দুটোই তোমার কোথায় আছে, এই স্লো স্টেপে ইনভলভড আছে, বা আরডিএস স্টেপেতে তোমার ইনভলভ আছে। দ্যাটস ওয়াই আমি কি লিখতে পারি যে রেটটা তাহলে কার সাথে ডাইরেক্টলি প্রপোর্শন করবে, সাবস্ট্রেটের সাথেও করবে এবং তোমার এই যে নিউক্লিওফাইল আছে তার সাথেও করবে, সেটাই আমি লিখেছি। এবার আমি এই প্রপোর্শনালিটিকে তুলে দিলাম, দিয়ে আমি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে আনলাম, তাহলে রেট ইজ ইকুয়াল টু কে ইন্টু সাবস্ট্রেট ইন্টু নিউক্লিওফাইল। তাহলে এদের যে পাওয়ারগুলো সাবস্ট্রেটের পাওয়ারে কত আছে 1, নিউক্লিওফাইলের পাওয়ারে কত আছে 1, তাহলে অর্ডার তোমার অল ওভার যে অর্ডার সেই অর্ডারটা তোমার কত আসার কথা 1 + 1, দ্যাট মিন্স তোমার হচ্ছে 2, ঠিক আছে। তার মানে এখান থেকে তুমি কি বলতে পারো, দ্যাট ইজ এ বাইমলিকুলার রিঅ্যাকশন। হোয়াই ইট ইজ স্যার বাইমলিকুলার রিঅ্যাকশন? জাস্ট বিকজ তোমার যে রেটটা সেখানে দুটো স্পিসিস ইনভলভড আছে এবং অর্ডারটা আলটিমেটলি বেরিয়েছে তোমার কি 2। সো দ্যাটস ওয়াই তুমি এটাকে কি বলে থাকো, SN2, যার মেকানিজম এরকম ভাবে প্রসিড করে, মানে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার রিঅ্যাকশন। বোঝাতে পেরেছি ব্যাপারটা? এবার দেখো আমি অনেকবার বললাম যে ব্যাক সাইডে এসে অ্যাটাক করবে, ব্যাক সাইডে এসে অ্যাটাক করবে। কেন ব্যাক সাইডে এসে অ্যাটাক করবে সেটা তোমাকে একটু এমওটি অ্যাপ্রোচ দিয়ে বোঝাতে হবে। তো দেখো কি ব্যাপারটা হচ্ছে, এই যে তোমার বন্ডটা, এই বন্ডটা হচ্ছে বেসিক্যালি কি বন্ড, দেখো এই যে বন্ডটা এটা হচ্ছে কার্বন আর এটা হচ্ছে হ্যালোজেন, মানে সিএক্স বন্ড আছে তোমার, তাই না? তাহলে এই যে সিএক্স বন্ড এটা কি বেসিক্যালি, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড। তাহলে সিগমা বন্ডের দেখো এবার আমি যদি হাইড্রোজেন, ঠিক আছে, মানে H2 মলিকিউলের তুমি যদি এমওটিটা জানো তাহলে কিন্তু ওখানে তুমি খেয়াল করবে যে তোমার বন্ডিং মলিকিউলার অরবিটাল থাকে একটা, তার উপরে তোমার থাকে একটা অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটাল। তাহলে বন্ডিং মলিকিউলার অরবিটালেতে তোমার কটা ইলেকট্রনস থাকে, দুটো ইলেকট্রন, কারণ এদিকের হাইড্রোজেনটা একটা ইলেকট্রন দেয় 1s1 এখানে, আর এখানেও তোমার 1s1, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন দিয়েছে, এখান থেকে একটা ইলেকট্রন দিয়েছে, আলটিমেটলি বন্ডিং মলিকিউলার অরবিটালে তোমার কত ইলেকট্রন, দুটো ইলেকট্রন। অ্যান্টি বন্ডিংটা স্যার ফাঁকা হয়ে থাকে। তাহলে এটা বেসিক্যালি কি করে দেখো, তাহলে তোমার বন্ড অর্ডার কত দাঁড়ায়, বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং ডিভাইডেড বাই 2। তাহলে বন্ডিং এ তোমার কটা আছে, দুটো, তাহলে 2 - 0, উপরে অ্যান্টি বন্ডিং এ তো কিছু নেই, দ্যাট মিন্স 0 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 2/2, তার মানে তোমার 1। তার মানে H2 যে মলিকিউল আছে তার মধ্যে কি আছে, একটা সিগমা বন্ড আছে, ঠিক আছে, ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। এবার দেখো এই যে H2 মলিকিউল তুমি এটাকে ব্রেক করবে কি করে, দেখো তুমি একটা ব্রেক করতে পারো যদি তুমি দুটো ইলেকট্রন কোথায় ইনকর্পোরেট করো, অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটালেতে। কেন স্যার? দেখো এখানে বন্ডিং এ তোমার কি আছে, দুটো ইলেকট্রন অলরেডি আছে, অ্যান্টি বন্ডিং এ তুমি আরো দুটো ইলেকট্রনকে ইনকর্পোরেট করেছো, তাহলে বন্ড অর্ডার তোমার কত দাঁড়াচ্ছে 2 - 2 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 0/2, দ্যাট মিন্স তোমার 0। তার মানে ওই H2 মলিকিউলটা ব্রেক হয়ে যাচ্ছে দুখানা H- হিসেবে, ঠিক আছে। তার মানে আমি কি বলতে চাইছি, আলটিমেটলি যে সিগমা তোমার যে এই যে বন্ডিং মলিকিউলার অরবিটাল সিগমা, তার করসপন্ডিং যে সিগমা স্টার, দ্যাট মিন্স তোমার অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটাল, সেই অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটালেতে তুমি যদি ইলেকট্রনসকে ইনকর্পোরেট করতে পারো তাহলে তোমার কি হবে, ওই যে সিগমা বন্ডটা ফর্মেশন হয়েছে সেই সিগমা বন্ডটা তোমার কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। দ্যাট ইজ দ্য মেইন ফান্ডামেন্টাল থিওরি, ঠিক আছে, বা যেটাকে তোমাকে বুঝতে হবে। তো আমি এটা বোঝালাম। এবার তুমি দেখো এই যে সিএক্স বন্ড এটা তো তোমার একটা সিগমা বন্ড, তাহলে সিগমা বন্ডের যেহেতু সিগমা বন্ড আছে তাহলে তার করসপন্ডিং তোমার অ্যান্টি বন্ডিং মানে সিগমা স্টারও থাকবে। এবার এই সিগমা স্টারটা কোন দিকে থাকে, এই যে ব্যাকওয়ার্ড, মানে এর এই যে
ব্যাক সাইড, সেই ব্যাক সাইডে থাকে। সিএক্স বন্ডের অপোজিটে তোমার কি থাকে, ভ্যাকেন্ট অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল উইচ ইজ সিগমা স্টার, সেটা কিন্তু তোমার থাকে। তাহলে এই যে সিগমা স্টার সেটা কোন দিকে থাকে, ব্যাক সাইডে থাকে। এই ব্যাক সাইডে থাকার জন্যই অলওয়েজ কি হয়, তোমার নিউক্লিওফাইলের এখানে কাজ কি, নিউক্লিওফাইলের কাজ হচ্ছে স্যার এখানে এসে অ্যাটাক করা এই কার্বন সেন্টারটায়, দিয়ে তোমার কি করা, এই যে সিএক্স বন্ড আছে সেই বন্ডটাকে ব্রেক করা। এবার এই যে সিএক্স বন্ডটাকে যদি তোমার ব্রেক হতে হয় তাহলে এটা একটা সিগমা বন্ড, সিগমা বন্ডের করসপন্ডিং যে অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল আছে সেখানে ইলেকট্রনস তোমাকে ইনকর্পোরেট করতে হবে, তবেই কিন্তু এই সিএক্স বন্ডটা ব্রেক হবে, তবেই কিন্তু তোমার SN2 রিঅ্যাকশনটা প্রসিড করবে। ঠিক আছে, এবার তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো যে এখানে তোমার সিগমা স্টারটা ব্যাক সাইডে আছে, সো দ্যাটস ওয়াই তোমার কি হয়, নিউক্লিওফাইল অলওয়েজ SN2 রিঅ্যাকশনেতে কি করে, ব্যাক সাইডে গিয়ে অ্যাটাক করে, দিয়ে তোমার কি হয়, এই যে সিএক্স বন্ড আছে সেই সিএক্স বন্ডটাকে আলটিমেটলি ব্রেক করিয়ে বাইরে পাঠিয়ে দেয় অ্যাজ এ লিভিং গ্রুপ X- কে। ঠিক আছে, বোঝাতে পেরেছি ব্যাপারটা? তাহলে এই হচ্ছে পুরো এমওটি অ্যাপ্রোচ, কেন তোমার ব্যাক সাইডে অ্যাটাক করে। ঠিক আছে, তাহলে ব্যাক সাইডে অ্যাটাক করার গল্প কিন্তু এটাই। এবার এখানে দেখো আলটিমেটলি আমি এখানে কি বলতে চাইছি, এখানে তোমার এনার্জির এনার্জি আর রিঅ্যাকশন কোঅর্ডিনেটের একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা তোমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, ওকে। তো দেখো এখানে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট থেকে তোমার কি হয়েছে, দেখো এখানে এনার্জি বেড়েছে। দেখো রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের স্টেবিলিটি তোমার কিন্তু অনেকটাই হাই, নাহলে কি দরকার ছিল রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাওয়ার। রিঅ্যাক্ট্যান্ট থেকে তোমার প্রোডাক্টের স্টেবিলিটি অলওয়েজ কিন্তু হাই হয়, তবেই কিন্তু রিঅ্যাকশনটা প্রসিড করে, আদারওয়াইজ করতো না। ঠিক আছে, তাহলে রিঅ্যাক্ট্যান্টের কি, রিঅ্যাক্ট্যান্টের তোমার এনার্জি বেশি, দেখো এনার্জিটিক্যালি এটা অনেকটা উঁচুতে আছে, যার জন্য তুমি বলছো যে এনার্জি বেশি, তার মানে এনার্জি যেহেতু স্যার এখানে বেশি, তাহলে এর স্টেবিলিটি কি হবে স্যার, কম হবে। রিঅ্যাক্ট্যান্টটা তাহলে ভেরি আনস্টেবল, সেখান থেকে তোমার দেখো একটা স্টেবল প্রোডাক্টে যাচ্ছে। তাহলে কেন, কারণ এনার্জিটা স্যার এর কম, এনার্জি কম মানে স্যার স্টেবিলিটি হাই, তাহলে প্রোডাক্টের স্টেবিলিটি তোমার রিঅ্যাক্ট্যান্টের থেকে বেশি। বোঝাতে পেরেছি? এবার দেখো এই রিঅ্যাক্ট্যান্ট থেকে একটা এনার্জি বেড়ে 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 কোথায় গেছে, একটা ট্রানজিশন স্টেটেতে গেছে। তাহলে ট্রানজিশন স্টেটটা তোমার কি, ট্রানজিশন কেন এনার্জিটা স্যার বেড়েছে, কারণ ট্রানজিশন স্টেটটা আনস্টেবল বলে। ঠিক আছে, কারণ আমি কেন আনস্টেবল সেটা আমি আগেই বলেছি, ইনকমপ্লিট অক্টেট হয়ে যাচ্ছিল, যার জন্য তোমার আনস্টেবল ট্রানজিশন স্টেট। তাহলে এই রিঅ্যাক্ট্যান্ট থেকে আস্তে 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 গেল তোমার ট্রানজিশন স্টেটে, তারপর তোমার এনার্জিটা আস্তে আস্তে ডিকে করে 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 একটা স্টেবল প্রোডাক্টের ফর্মেশন করছে, উইচ ইজ CH3 নিউক্লিওফাইল, এর বন্ড ফর্মেশন করে একটা প্রোডাক্টের ফর্মেশন তোমার হচ্ছে। বোঝাতে পেরেছি? এবার দেখো এই যে রিঅ্যাক্ট্যান্ট থেকে এই যে ট্রানজিশন স্টেট অ্যাচিভ করার জন্য যে এনার্জি, সেই এনার্জিটা হচ্ছে বেসিক্যালি তোমার অ্যাক্টিভেশন এনার্জি, যেটা কিন্তু এই মলিকিউলটার জন্য রিকোয়ার্ডেড। কারণ অ্যাক্টিভেশন এনার্জি আমি যদি মলিকিউলটাকে প্রোভাইড না করি তাহলে কি হবে, এই রিঅ্যাকশনটা কিন্তু তোমার প্রসিড করবে না। তার মানে আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি যে এই রিঅ্যাক্ট্যান্ট থেকে তোমাকে ট্রানজিশন স্টেট অ্যাচিভ করিয়ে তবে কিন্তু তুমি প্রোডাক্টটা পাবে, আদারওয়াইজ পাবে না। তাহলে ট্রানজিশন স্টেট পর্যন্ত যে মানে ওকে পাঠাতে হবে, কি করে যাবে স্যার, ওই যে আমার অ্যাক্টিভেশন এনার্জি এতটা অ্যামাউন্ট অফ এনার্জি যদি আমি রিঅ্যাক্ট্যান্টটাকে প্রোভাইড করি, সে ওই এনার্জিটাকে ইউজ করে আমার ট্রানজিশন স্টেটটাকে অ্যাচিভ করবে, দিয়ে সেখান থেকে আমার প্রোডাক্টের ফর্মেশন কিন্তু করবে। সো দ্যাটস অল। ঠিক আছে, তাহলে এটা তোমাকে একটু দেখতে হতো, আমি যেটাকে বললাম দেখো এটা CH3X, এটা তোমার হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, এখানে এই যে পুরো আমি এটাকে এঁকেছি ডবল ড্যাগার সাইন দিয়ে, এটা হচ্ছে তোমার ট্রানজিশন স্টেট, তুমি এটাকে T.S লিখতে পারো, T.S আমি এখানেও লিখেছি। আর ট্রানজিশন স্টেট থেকে তোমার আলটিমেটলি কি হয়েছে, এখানে প্রোডাক্টের ফর্মেশন তোমার হয়েছে। ওকে, সো দেখো আমি এখানে কিছু কি পয়েন্টস লিখেছি যেগুলো তোমার এখানে ইম্পর্টেন্ট। কি পয়েন্টস, ইট ইজ এ কনসার্টেড প্রসেস, মানে একটা সিঙ্গেল স্টেপে স্যার রিঅ্যাকশনটা প্রসিড করে। বোঝাতে পেরেছি? নেক্সট হচ্ছে অ্যাটাক ফ্রম ব্যাক সাইড অ্যাটাক কিন্তু এই রিঅ্যাকশনটাই হয়। ঠিক আছে, SN2 তে অলওয়েজ কিন্তু কি হয়, ব্যাক সাইড অ্যাটাক হয়, কেন আমি সেটাকে বোঝালাম। নেক্সট হচ্ছে নো ইন্টারমিডিয়েট ইজ ইনভলভড, কি বললাম, নো ইন্টারমিডিয়েট। দেখো এখানে কোনো ইন্টারমিডিয়েট নেই, যেমন SN1 তে তোমার কি হয়েছিল, একটা কার্বোক্যাটায়নের ফর্মেশন হয়েছিল উইচ ইজ এ ইন্টারমিডিয়েট, বাট এখানে কোনো ইন্টারমিডিয়েটের ফর্মেশন হয় না, রাদার তুমি এখানে বলবে যে একটা ট্রানজিশন স্টেটের ফর্মেশন হয় স্যার। ওকে, নেক্সট হচ্ছে তোমার ইট ইজ এ সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, সেটা সেকেন্ড অর্ডার আমি এখান থেকেই বুঝিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে নিউক্লিওফাইল অ্যান্ড সাবস্ট্রেট ইনভলভ ইন দ্য RDS, বোথ ইনভলভ ইন RDS স্টেপ। ঠিক আছে, সেটাও আমি দেখো বুঝিয়ে দিয়েছি। এই যে RDS স্টেপ, সেখানে তোমার নিউক্লিওফাইল ইনভলভ হয়ে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এই যে সাবস্ট্রেটটা সেটাও কিন্তু তোমার ইনভলভ হয়ে আছে। সো এটা তোমাকে এবার দেখে নিতে হবে এগুলোকে। ঠিক আছে, এবার দেখো এটা অ্যানিমেশন দিয়ে কি করে হয়, আমি যে এই থিওরিটাকে বললাম সেটা অ্যানিমেশন দিয়ে কি করে প্রসিড করে সেটা আমরা দেখব। সো দেখো এখানে রেট ডিটারমাইনিং স্টেপ ফর SN2 রিঅ্যাকশন। এবার এখানে S মানে কি, S মানে হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা আমরা আগেই ডিসকাস করেছিলাম। আর N মানে হচ্ছে বেসিক্যালি N রিপ্রেজেন্ট একটা নিউক্লিওফাইলের ইনভলভমেন্ট এখানে আছে, আর 2 হচ্ছে তোমার দুটো স্পিসিস ইনভলভ আছে, যে স্লোয়েস্ট স্টেপ মানে তোমার রেট ডিটারমাইনিং স্টেপ বা RDS তুমি বলতে পারো। একটা নিউক্লিওফাইল বেসিক্যালি কি, যার ইলেকট্রন পেয়ার আছে, এবার সেই ইলেকট্রন পেয়ারটা তোমার পজিটিভ চার্জ যে কার্বনটা আছে সেখানে গিয়ে বেসিক্যালি অ্যাটাক করবে। ঠিক আছে,
এখানে আমরা একটা রিয়াকশন কনসিডার করছি বিটুইন হাইড্রক্সাইড আয়ন অ্যান্ড ব্রোমোইথেন, ঠিক আছে। বোথ রিয়াক্টেন্টস আর ইনভলভড ইন দ্য রেট ডিটারমাইনিং স্টেপ, ঠিক আছে, যেটা ওয়ান স্টেপ প্রসেসের মধ্যে থাকে বা RDS যেটাকে আমরা বলি। দ্য হাইড্রক্সাইড আয়ন অ্যাটাক করছে কোন দিক দিয়ে? উল্টো দিক দিয়ে, ঠিক আছে। কেন? দুটো রিজন আছে। একটা হচ্ছে যে ব্রোমিন অ্যাটমটার সাইজটা তোমার অনেকটা লার্জ, আর ব্রোমিনটা তোমার ডেল্টা নেগেটিভ চার্জ হয়ে আছে, আর HO মাইনাসটাও তোমার ডেল্টা নেগেটিভ, যার জন্য একে অপরকে রিপেল করবে, সেই জন্য, ঠিক আছে। এবার দেখো এখানে লোন পেয়ারটা জাস্ট ডোনেট করলো, করে একটা ট্রানজিশন স্টেটের ফর্মেশন করেছে, ঠিক আছে। ঠিক আছে, এখানে কার্বন অক্সিজেনের বন্ডটা ফর্মড হয়েছে এবং কার্বন ব্রোমিন যে বন্ডটা সেটা আলটিমেটলি ব্রেক করেছে, ঠিক আছে, দিয়ে একটা আনস্টেবল ট্রানজিশন স্টেটের তোমার ফর্মেশন হয়েছে, ঠিক আছে। এবার সেই ট্রানজিশন স্টেটটা থেকে কী হচ্ছে, এই যে ব্রোমাইড যে আয়নটা আছে সেই ব্রোমাইড আয়নটা তোমার অ্যাজ এ লিভিং গ্রুপ লিভ করে যাচ্ছে, দিয়ে আলটিমেটলি তোমার যে সি অক্সিজেন মানে কার্বন অক্সিজেনের বন্ডটা সেই বন্ডটা স্ট্রং হয়ে প্রোডাক্টের ফর্মেশন হচ্ছে। তো দেখো রিয়াক্ট্যান্ট থেকে তোমার প্রথমে গেল একটা আনস্টেবল ট্রানজিশন স্টেট কমপ্লেক্স EA1 এর থ্রু দিয়ে বা অ্যাক্টিভেশন এনার্জি এর থ্রু দিয়ে, তারপর সেখান থেকে দেখো এখানে ট্রানজিশন স্টেটটা হয়েছে। এবার তোমার ব্রোমাইড আয়নটা লিভ করে গিয়ে আলটিমেটলি তোমার প্রোডাক্টের ফর্মেশন এখানে দেখো। এবার আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্টিরিওকেমিস্ট্রি অফ SN2 রিয়াকশন বা স্টিরিও স্পেসিফিসিটিও তুমি এটাকে বলতে পারো। এবার দেখো এখানে NaN3 সোডিয়াম এজাইডকে আমি নিয়েছি NaN3, সো Na+ এবং N3- কীরকম বিহেভ করছে? N3- বিহেভ করছে তোমার অ্যাজ এ নিউক্লিওফাইলের মতো, ঠিক আছে। তাহলে জাস্ট এখানে SN2 রিয়াকশন হবে এবং DMF মানে হচ্ছে তোমার ইন প্রেজেন্স অফ DMF মানে ডাইমিথাইল ফরমামাইড মানে পোলার অ্যাপ্রোটিক একটা সলভেন্ট। তাহলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট দেখে তুমি কি বুঝতে পারছো যে স্যার এখানে একটা SN2 টাইপ অফ রিয়াকশন হবে, ঠিক আছে। তাহলে এই N3 তোমার কি করবে স্যার? এখানে এসে অ্যাটাক করবে, ব্যাক সাইড অ্যাটাক করবে, দিয়ে আয়োডিনটাকে তোমার লিভ করে দেবে। দেখো এবার আয়োডিনটা তোমার কোথায় আছে? আয়োডিনটা তোমার অ্যাবভ দ্য প্লেনে আছে। দেখো ভালো করে ব্যাপারটাকে আমি বোঝাই, ঠিক আছে। এখানে ধরো এটা তোমার হচ্ছে একটা প্লেন, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার একটা প্লেন। তাহলে এই প্লেনের একটা তোমার অ্যাবভ দ্য প্লেন আছে, ঠিক আছে। এই প্লেনের উপরে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? অ্যাবভ দ্য প্লেন। এই গ্রুপটা বেসিক্যালি অ্যাবভ দ্য প্লেনে আছে, আর যদি এটা তলায় থাকে তাহলে কি হবে স্যার? বিলো দ্য প্লেন। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা তোমার কিছুটা এরকম দাঁড়াচ্ছে, ঠিক আছে। আমি এটাকে কি করে ধরবো রে? আচ্ছা ধরো আমি এরকম করে ধরেছি, ঠিক আছে। এটা তোমার ধরো এইটা তোমার হচ্ছে প্লেনটা, এই হাতটা হচ্ছে তোমার প্লেন। তাহলে এটা প্লেন, এটা তোমার অ্যাবভ দ্য প্লেন, আর এটা তোমার তলারটা, তো এটা অ্যাবভ দ্য প্লেনে আছে আর এটা তোমার বিলো দ্য প্লেনে আছে, ঠিক আছে। তাহলে এই যে অ্যাবভ দ্য প্লেনে গ্রুপটা আছে, ধরো এইটা তোমার কি গ্রুপ আছে? ধরো এবার এই ধরো অ্যাবভ দ্য প্লেন, এটা তো আয়োডিনটা অ্যাবভ দ্য প্লেনে আছে মানে লিভিং গ্রুপটা। তাহলে লিভিং গ্রুপটা যদি তোমার অ্যাবভ দ্য প্লেনে থাকে তাহলে কি হবে স্যার? এখানে তোমাকে এর ব্যাকসাইড কোনটা? এটা যে CX বন্ড, এটা হচ্ছে CX বন্ড। তাহলে CX বন্ডের যে অ্যান্টি বন্ডিং সেটা কোথায়? বিলো দ্য প্লেনে আছে। তাহলে স্যার নিউক্লিওফাইল এখন কোথা দিয়ে অ্যাটাক করতে হবে? বিলো দ্য প্লেন দিয়ে আসতে হবে, তবেই কিন্তু অ্যান্টি বন্ডিং এসে অ্যাটাক করতে পারবে, তবেই এই CX বন্ডটা ব্রেক করবে, আদারওয়াইজ করবে না, ঠিক আছে। তাহলে আমি কি বলতে চাইছি স্যার, অ্যাবভ দ্য প্লেনে যদি লিভিং গ্রুপটা থাকে তাহলে স্যার বিলো দ্য প্লেন দিয়ে নিউক্লিওফাইলটাকে অ্যাপ্রোচ করতে হবে। আর যদি আপনার কি হয়, বিলো দ্য প্লেনে থাকে, বিলো দ্য প্লেনে তোমার ধরো লিভিং গ্রুপটা আছে, তাহলে অ্যান্টি বন্ডিংটা অ্যাবভ দ্য প্লেনে থাকবে, তাহলে নিউক্লিওফাইলকে কোথা দিয়ে আসতে হবে? অ্যাবভ দ্য প্লেন দিয়ে এসে এই CX বন্ডটাকে ক্রিপ করে বাইরে বার করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই আয়োডিনটা তোমার কি হয়েছে? দেখো আয়োডিনটা তোমার আজকে অ্যাবভ দ্য প্লেনে ছিল, তাহলে এর যে অ্যান্টি বন্ডিং সেটা তোমার বিলো দ্য প্লেনে আছে, তাহলে N3- কে কোথা দিয়ে আসতে হবে? বিলো দ্য প্লেন দিয়ে আসতে হবে। তাহলে বিলো দ্য প্লেন দিয়ে যদি আসে তাহলে তোমার আলটিমেটলি প্রোডাক্টের ফর্মেশনটা কিরম হবে বাবা? এরকম হবে। দেখো এখানে স্যার সলিড, ঠিক আছে, মানে অ্যাবভ দ্য প্লেন, আর একটা হচ্ছে বিলো দ্য প্লেন। তাহলে অ্যাবভ দ্য প্লেনে তোমার এখন হাইড্রোজেন চলে যাবে, বিলো দ্য প্লেনে তোমার কে চলে যাবে? N3। তাহলে এইটা হচ্ছে তোমার ফাইনাল প্রোডাক্ট, বোঝা গেল। সিমিলারলি তোমার এখানে কি আছে? NaN3 DMF, তাহলে N3 নেগেটিভ চার্জ তোমার এখানে। দেখো এখানে আয়োডিনটা তোমার বিলো দ্য প্লেনে আছে, তাহলে স্যার কি হবে? অ্যাবভ দ্য প্লেন দিয়ে গিয়ে অ্যাটাকটা করবে, অ্যাবভ দ্য প্লেন দিয়ে গিয়ে অ্যাটাকটা করে তোমার ওটাকে বাইরে বার করে দেবে, ঠিক আছে, অ্যাজ এ লিভিং গ্রুপ, ঠিক আছে, অ্যাজ এ লিভিং গ্রুপ বার করে দেবে, ঠিক আছে, আয়োডিনটাকে। তাহলে তোমার দেখো একটা তোমার ডটে আছে আর একটা তোমার সলিডে আছে, মানে একটা অ্যাবভ দ্য প্লেনে আছে, একটা বিলো দ্য প্লেনে। তাহলে অ্যাবভ দ্য প্লেন দিয়ে কে এসেছে স্যার? এখন N3 এসেছে অ্যাবভ দ্য প্লেন দিয়ে, আর বিলো দ্য প্লেনে তোমার কে চলে গেছে? হাইড্রোজেন চলে গেছে, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য প্রোডাক্ট, ঠিক আছে। এবার দেখো তোমাকে আমি RS কনফিগারেশন বার করা শিখিয়েছি, ঠিক আছে। যারা জানে না তারা হচ্ছে তাদেরকে দেখতে হবে হচ্ছে স্টিরিওকেমিস্ট্রি কোন লেকচারটা আমার করিয়েছি মনে নেই, বাট তুমি দেখে নেবে স্টিরিওকেমিস্ট্রি লেকচারে RS করানো আছে, ঠিক আছে। সো RS কনফিগারেশন আমরা একদম ডাইরেক্ট এখানে ফাইন্ড করছি, দেখো, ঠিক আছে। আয়োডিন হচ্ছে তোমার 1 নাম্বার,
এখানে এই যে ইথাইল গ্রুপটা আছে, এই যে ইথাইল গ্রুপটা আছে সেটা হচ্ছে তোমার 2 নাম্বার, আর এটা হচ্ছে কার্বনটা হচ্ছে 3 নাম্বার, আর হাইড্রোজেনটা হচ্ছে তোমার 4 নাম্বার। ঠিক আছে, তাহলে 1 2 2 2 3 এরকম। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি তোমার রোটেশন দেয় তাহলে কি হওয়ার কথা? এস হওয়ার কথা। স্যার এসই হবে কেন? কারণ 4 নাম্বারটা বিলো দ্য প্লেনই আছে। তাহলে বেসিক্যালি এটার কনফিগারেশন হচ্ছে তোমার এস। বোঝাতে পেরেছি? এখান থেকে তোমার আফটার রিয়াকশন, ঠিক আছে, কি হয়েছে? N3 নাইট্রোজেন কানেক্ট হয়েছে, সো দ্যাটস ওয়াই এটা 1 হয়ে যাবে। এখানে ইথাইলটা তোমার 2, তারপর মিথাইলটা হচ্ছে 3, হাইড্রোজেনটা হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে, তাহলে 1 2 2 2 3 অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে, এস হওয়ার কথা, কিন্তু এস হবে না কেন? কারণ 4 নাম্বারটা তোমার অ্যাবভ দ্য প্লেনে আছে। তাহলে এস হওয়ার জায়গায় এটা কি হয়ে যাবে? আর হয়ে যাবে। তার মানে কি বোঝাতে চাইছি আমি? দেখো আজকে এস কনফিগারেশন ছিল, সেখান থেকে আর কনফিগারেশন হয়ে গেছে, মানে ইনভার্জন ইন কনফিগারেশন হয়ে গেছে, এস থেকে আর হয়ে গেছে। সিমিলারলি তুমি এখানে ক্যালকুলেট করো, এটা হচ্ছে তোমার আয়োডিন 1, এটা হচ্ছে তোমার 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে তোমার 4। তাহলে 1 2 1 2 2 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, এস হওয়ার কথা কিন্তু হবে না, আর হবে কেন? কারণ 4 নম্বরটা অ্যাবভ দ্য প্লেনে আছে। তাহলে এটা আর হয়ে গেল। এবার এই আর থেকে তোমার কিসের যাচ্ছে, কোথায় যাচ্ছে? আর থেকে তোমার এখানে দেখো, এখানে N3, তাহলে নাইট্রোজেন 1, তারপর এখানে ইথাইল হচ্ছে 2, এখানে মিথাইল হচ্ছে 3, হাইড্রোজেন হচ্ছে তোমার 4। তাহলে 1 2 2 2 3 1 2 2 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে স্যার এস হওয়ার কথা, এসি হবে, কারণ 4 নম্বরটা তোমার বিলো দ্য প্লেনে আছে। তাহলে বেসিক্যালি এটা এস। ঠিক আছে, দেখো আজকে এস থেকে কি হচ্ছে? আফটার রিয়াকশন আর হয়ে যাচ্ছে, আজকে আর থেকে আফটার রিয়াকশন এস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে তোমার এই যে কনফিগারেশনটা সেটা ইনভার্জন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ইনভার্জন ইন কনফিগারেশন এটাই তোমার কি? এটা SN2 রিঅ্যাকশনের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে SN2 তে অলওয়েজ কি হয়? ইনভার্জন ইন কনফিগারেশন হয়। ঠিক আছে, তাহলে এটা তুমি মাথায় রাখবে। এবার আরেকটা জিনিস যেটা মাথায় রাখা, সেটা হচ্ছে ইনভার্জন ইন SN2 রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ ওয়েলডেন্ড ইনভার্জন। তাহলে এটাকেও তুমি একটু মাথায় রাখবে। তাহলে এটা তোমাকে একটু মনে রাখতে হবে যে SN2 রিঅ্যাকশনেতে অলওয়েজ কি হচ্ছে? ইনভার্জন ইন কনফিগারেশন হচ্ছে। যেখানে কিনা আমরা যে তোমার SN1 রিঅ্যাকশনটা বলেছিলাম, সেখানে কি হচ্ছিল? রিসিমিক মিক্সচার হচ্ছিল বা পার্শিয়াল ইনভার্জন হচ্ছিল। ঠিক আছে, তো এবার আমাদের যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং SN2 রিঅ্যাকশন। কি কি ফ্যাক্টর দিয়ে এই যে রেটটা, SN2 যে রিঅ্যাকশনের যে রেটটা, সেই রেটটাকে আমরা ইনক্রিজ করতে পারি, ডিক্রিজ করতে পারি, কি করে কি করতে পারি, সেটা কার কার কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড হয়ে আছে সেটা তোমাকে একটু দেখতে হবে। তো তার মধ্যে আমি যে ফার্স্ট পয়েন্টটা তুলেছি সেটা হচ্ছে স্ট্রাকচার অফ দ্য সাবস্ট্রেট। সেই সাবস্ট্রেটটা আমরা যেটা নিয়েছিলাম, যেটা প্রাইমারি তোমার অ্যালকাইল হ্যালাইড ছিল, সেই অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কি কি স্ট্রাকচার আমরা যদি চেঞ্জ করি তাহলে তোমার রেটের উপর কিভাবে এফেক্ট পড়তে পারে সেটাকে আমরা একটু দেখবো। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল তুমি দেখো, এটাকে প্রাইমারি আমি অ্যালকাইল হ্যালাইড বা মিথাইল হ্যালাইড আমি নিয়েছি। তারপর হচ্ছে তোমাকে কি করা হয়েছে, এখানে একটা দেখো আর গ্রুপ ইন্ট্রোডিউস করা হয়েছে। কি করা হয়েছে? একটা বাল্কি আর গ্রুপ ইন্ট্রোডিউস করা হয়েছে। এখানে সিমিলারলি তোমার কি করা হয়েছে? দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়ে তোমার দুটো আর গ্রুপ ইন্ট্রোডিউস করা হয়েছে, আর এখানে তোমার 3টে হাইড্রোজেনকে রিপ্লেস করে দিয়ে আলটিমেটলি কটা আর গ্রুপ ইন্ট্রোডিউস করা হয়েছে? 3টে আর গ্রুপ ইন্ট্রোডিউস করা হয়েছে। ঠিক আছে, মানে আলটিমেটলি কি করেছি আমি এখানে, যদি তুমি CH3টাকে একটু ভালো করে ড্র করো, এখানে হচ্ছে সি, এই হচ্ছে স্যার হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, আর এই হচ্ছে তোমার হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে 3টে হাইড্রোজেনকে আমি কি করেছি? প্রথম হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে একটা আর গ্রুপ ইন্ট্রোডিউস করেছি। সেকেন্ড একটা হাইড্রোজেনকে আমি সরিয়ে দিয়ে কি করেছি? দেখো আমি আরেকটা আর গ্রুপ ইন্ট্রোডিউস করেছি, আর আরেকটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে আমি আরেকটা আর গ্রুপকে কি করেছি? ইন্ট্রোডিউস করেছি। তাহলে আলটিমেটলি আমি এটাই করেছি, আর কিছু নয়। তাহলে স্যার করার জন্য কি হয়েছে? গ্র্যাজুয়ালি আমি এদিক থেকে এদিকে যত যাচ্ছি তত কি হচ্ছে স্যার? স্টেরিক হিন্ড্রেন্সের এফেক্টটা বাড়ছে। কেন বাড়ছে স্যার? কারণ এই যে CX বন্ড, সেই CX বন্ডের অ্যান্টি বন্ডিং এ তোমার কি করতে হবে? অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস দিতে হবে, তবেই এই CX বন্ডটা ব্রেক হয়ে তোমার SN2 রিঅ্যাকশনটা প্রসিড করবে। এবার এর যে অ্যান্টি বন্ডিংটা, সেই অ্যান্টি বন্ডিংটা তোমার এর ব্যাক সাইডে আছে। এবার ব্যাক সাইডটা দেখো 3টে আর গ্রুপ দিয়ে হিন্ডার্ড, এখানে তোমার 2টো আর গ্রুপ দিয়ে হিন্ডার্ড, এখানে একটা আর গ্রুপ দিয়ে হিন্ডার্ড, এখানে কোনো হিন্ডার্ডনেসই নেই, কারণ হাইড্রোজেনের ভলিউমগুলো খুব ছোট ছোট। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই এখানে হিন্ডারনেসের কোনো ব্যাপার নেই। এখানে নিউক্লিওফাইল একদম ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, ঠিক আছে, এই হ্যালোজেনটাকে রিমুভ করে দিতে পারবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যার জন্য এখানে যে অ্যাক্টিভেশন এনার্জি, সেই অ্যাক্টিভেশন এনার্জিটা খুব কম। এই যে হাম্পটা দেখো, এই হাম্পটা অনেকটা কম। ঠিক আছে, তার মানে মিনিমাল অ্যামাউন্ট অফ এনার্জি যদি আমি এখানে প্রোভাইড করি, তাহলে কি হবে? তোমার এই যে CX বন্ডটা আছে, সেই CX বন্ডটা আলটিমেটলি ক্লিভ করে নিউক্লিওফাইলটা অ্যাটাচড হয়ে যাবে। সিম্পল লজিক, কিচ্ছু নেই। ঠিক আছে, তাহলে কারণ অ্যাক্টিভেশন এনার্জি সেখানে কম। ঠিক আছে, বুঝতে পেরেছি ব্যাপারটা? এখানে তোমার একটা আর গ্রুপ আমি ইন্ট্রোডিউস করেছি। তাহলে এই আর গ্রুপটা ইন্ট্রোডিউস করার জন্য এখন স্যার এই যে নিউক্লিওফাইলটা যতটা সহজে তোমার অ্যাটাক করতে পারছিল ব্যাক সাইড দিয়ে গিয়ে, এই আর গ্রুপটা স্টেরিক হিন্ড্রেন্সের জন্য এখন কিন্তু অতটা ভালোভাবে রিঅ্যাক্ট করতে পারবে না। ঠিক আছে, বা অ্যাটাক করতে পারবে না।
যার জন্য কি হবে, এবার নিউক্লিওফাইলটা এখানে গিয়ে কি করছে, ইনকর্পোরেট করতে চাইছে, যার জন্য কি হচ্ছে, মলিকুলার আরো আনস্টেবিলিটি অ্যারাইজ করছে, যার জন্য অ্যাক্টিভেশন এনার্জিটা বেসিক্যালি তোমার ভ্যালুটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে তোমার অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালুটা অনেকটাই বেশি, ঠিক আছে, কারণ এতটা অ্যামাউন্ট অফ এনার্জি দিলে তবেই কিন্তু এই নিউক্লিওফাইলটা গিয়ে রিঅ্যাক্ট করে তোমার SN2 রিঅ্যাকশনটাকে প্রসিড করবে, আদারওয়াইজ কিন্তু করবে না, ঠিক আছে। তাহলে যার অ্যাক্টিভেশন এনার্জি তোমার কি হয়েছে, বেড়ে গেছে ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স, ঠিক আছে। এখানে দেখো আরো অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু বেশি, কারণ এই যে আর আর এদের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স খুব হাই, এখানে নিউক্লিওফাইল ব্যাক সাইডে গিয়ে অ্যাটাক করার কোনো পসিবিলিটিই নেই, আর ওখানে তো 3টে আর গ্রুপ, ওখানে তো কোনো পসিবিলিটিই নেই, মানে নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করবেই না বলতে গেলে, মানে SN2 রিঅ্যাকশন প্রসিড হয় না, ঠিক আছে। এটা তোমার প্রাইমারি হ্যালাইড বা মিথাইল হ্যালাইড তুমি বলতে পারো, এটা তোমার প্রাইমারি হ্যালাইড, এটা তোমার সেকেন্ডারি হ্যালাইড, এখানে হচ্ছে টারশিয়ারি হ্যালাইড। কেন স্যার প্রাইমারি, এখানে একটা আর গ্রুপ কানেক্ট হয়ে আছে, ঠিক আছে, এখানে তোমার দুটো আর গ্রুপ কানেক্ট হয়েছে, দ্যাটস ওয়াই এটা 2 ডিগ্রি, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। তাহলে এই 3 ডিগ্রিতে কোনোদিন রিঅ্যাকশন তোমার প্রসিড করে না, এখানে ন্যাচারালি তুমি বলতে পারো 2 ডিগ্রিতে হয়তো একটু প্রসিড করতে পারে, কিন্তু জেনারেলি করে না। এখানে প্রাইমারিতে ভালোভাবে তোমার SN2 প্রসিড করে, তাহলে এখানে প্রসিড করে, এখানে তোমার SN2 প্রসিড করে, এখানে তোমার SN2 প্রসিড করে না, এখানেও তোমার SN2 প্রসিড করে না। কেন, কারণ অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালুটা তোমার বেড়ে যাচ্ছে ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স, ঠিক আছে, কারণ নিউক্লিওফাইল ক্যানট অ্যাপ্রোচ দ্য ডেল্টা পজিটিভ কার্বন অর দ্য ভ্যাকেন্ট মলিকুলার অর তুমি বলতে পারো ভ্যাকেন্ট অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল অফ CX বন্ড। সো দ্যাটস ওয়াই কি হচ্ছে, অ্যাক্টিভেশন এনার্জি উইল বি ভেরি হাই অ্যান্ড রিঅ্যাকশন উইল নট প্রসিড, এরকম তুমি লিখতে পারো, ওকে। তাহলে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস SN2 সেটা হচ্ছে প্রাইমারি হ্যালাইডের সব থেকে তোমার বেশি হবে, প্রাইমারি হ্যালাইড সব থেকে বেশি করে রিঅ্যাক্ট করবে, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি, যেটা আমরা এক্সপ্লেন করলাম, ঠিক আছে। এবার তার এনার্জি দেখো, এনার্জি অ্যাকচুয়ালি 3 ডিগ্রিতে সব থেকে হাই, যার জন্য তোমার কি হচ্ছে, SN2 রিঅ্যাকশন প্রসিড করছে না, কারণ ওখানে স্টেরিক হিন্ড্রেন্সটা সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রিতে, তারপর এনার্জি তোমার 1 ডিগ্রিতে বেশি, তারপর তোমার মিথাইল হ্যালাইডে, দেখো সেটাই লেখা হয়েছে, 3 ডিগ্রিতে সব থেকে এনার্জি বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর হচ্ছে তোমার মিথাইল হ্যালাইড, ওকে। এখানে একটা নন বন্ডেড টাইপ অফ সিস্টেম দেখানো হয়েছে, যেখানে তুমি কি করতে পারবে না, এই নিউক্লিওফাইলকে বলতে পারো না যে এই এখান দিয়ে এসে তুমি এখানে অ্যাটাক করো, দিয়ে এক্সট্রাকে অ্যাজ এ লিভিং গ্রুপ লিভ করে দাও, ঠিক আছে, এটা হয় না ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স, ঠিক আছে। তাহলে ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স, বা তুমি এখানে লিখতে পারো নো SN1, আমরা এটা SN1 এও বলেছিলাম, ঠিক আছে, SN1 অ্যান্ড SN2, ঠিক আছে, নো SN1 অ্যান্ড SN2 রিঅ্যাকশন, ঠিক আছে, রিঅ্যাকশন আর নট পসিবল, ঠিক আছে। তাহলে এটা তুমি লিখে নেবে খাতায় নোট করে, এখানে SN1 SN2 রিঅ্যাকশন কিছুই পসিবল হয় না অ্যাজ ইট ইজ প্রেজেন্ট ইন ব্রিজেড পজিশন। তাহলে ব্রিজেড পজিশনে থাকার জন্য কার্বোক্যাটায়ন যেটা ফর্মেশন হয় সেটা স্টেবল হয় না, যার জন্য তোমার SN1 প্রসিড করে না, এবং স্টেরিক হিন্ড্রেন্স রিজনের জন্য, ঠিক আছে, তোমার SN2 রিঅ্যাকশনটা প্রসিড এখানে হয় না, বোঝা গেল। এখানে দেখো একটা হচ্ছে তোমার বেনজাইলিক হ্যালাইড দেখানো হয়েছে, এখানে একটা বেনজাইলিক হ্যালাইড তোমাকে দেখানো হয়েছে, আরেকটা তোমার যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে অ্যালাইলিক হ্যালাইড তোমাকে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। তাহলে তোমার এখানে নিউক্লিওফাইল কি করতে পারে, নিউক্লিওফাইল তোমার এখানে এসে অ্যাটাক করে এই এক্সটাকে বাইরে বার করে দিতে পারে, সিমিলারলি তোমার নিউক্লিওফাইল এখানে এসে অ্যাটাক করে এটাকেও বার করে দিতে পারে, মানে SN2 এখানে দুটোই হয় আর কি, ঠিক আছে। তুমি এখানে লিখতে পারো, এখানে একটু পয়েন্ট দিয়ে লিখে নেবে, ফাইন সাবস্ট্রেট for SN1 and SN2, ঠিক আছে, SN2 বোথ, ঠিক আছে, তুমি এটা একটু পয়েন্ট করে লিখে নেবে, ঠিক আছে, ফাইন সাবস্ট্রেট ফর SN1 and SN2 বোথ, ঠিক আছে, মানে দুজনের জন্য SN1ও প্রসিড করতে পারে, SN2ও প্রসিড করতে পারে। এবার স্যার আমরা বুঝবো কি করে কোনটা প্রসিড করবে, সেটা তোমাকে সলভেন্ট দেখে, ঠিক আছে, তারপর রিঅ্যাকশন কন্ডিশন দেখে ডিটারমাইন করতে হবে যে কি হতে পারে এখানে, SN1 নাকি SN2, ঠিক আছে, সেগুলো আমরা ফার্দার বলবো, কিন্তু তুমি এখানে জেনে নাও যে SN1 SN2 এখানে দুটোই কিন্তু প্রসিড হয়, বোঝা গেল। নেক্সট হচ্ছে এখানে তোমার এই সাবস্ট্রেটটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মার্ক করে তোমাকে নিতে হবে, এখানে হচ্ছে ইম্পর্টেন্ট এটা, কেন, এর কারণ হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি কি, দেখো আলফা হ্যালো কার্বনিল কম্পাউন্ড। কেন স্যার আলফা হ্যালো কার্বনিল কম্পাউন্ড, কারণ এর আলফা পজিশনে একটা হ্যালোজেন ইনকর্পোরেট হয়ে আছে, ঠিক আছে। তাহলে আলফা পজিশনে হ্যালোজেন থাকার জন্য আলফা হ্যালো, এবং এখানে C ডাবল বন্ড আছে বলে কার্বনিল কম্পাউন্ড, ঠিক আছে। তো আলফা হ্যালো কার্বনিল কম্পাউন্ডটার ক্ষেত্রে কি হয়, এখানে তুমি একটু মার্ক করে লিখবে যে তোমার এখানে যে সিগমা স্টার প্লাস এখানে একটা কি হয় পাই স্টার, ঠিক আছে, সিগমা স্টার পাই স্টার, এরা বেসিক্যালি কি করে, এরা একসাথে এসে একটা মলিকিউলার লুমো, ঠিক আছে, মলিকুলার লুমোর ফর্মেশন করে, লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটালের ফর্মেশন করে, ঠিক আছে। তাহলে এই যে মলিকুলার লুমোটা, এর এনার্জিটা খুব কম হয়, এনার্জি ইজ ভেরি লেস। তাহলে এনার্জিটা তোমার কম হওয়ার জন্য কি হয়, এখানে SN2 রিঅ্যাকশন খুব ভালোভাবে প্রসিড হয়, এবং SN2 রিঅ্যাকশনের জন্য এটা একদম বেস্ট সাবস্ট্রেট, ঠিক আছে। বা তুমি এটাকে কি লিখতে পারো,
এক্সিলেন্ট সাবস্ট্রেট, ঠিক আছে, ফর SN2। তাহলে এক্সিলেন্ট সাবস্ট্রেট তোমার কেন হলো, এর কারণ হচ্ছে তোমার এখানে যে সিগমা স্টার আর পাই স্টার এরা দুজন একসাথে এসে কি করেছে, মলিকুলার লুমোর ফর্মেশন করেছে, যার এনার্জিটা খুব কম, ফলে সহজেই নিউক্লিওফাইল এসে সেখানে অ্যাটাক করতে পারে, দিয়ে তোমার SN2 রিঅ্যাকশনটা প্রসিড করাতে পারে, ঠিক আছে। অতটা অ্যাক্টিভেশন এনার্জি এখানে দরকার লাগে না, সো দ্যাটস ওয়াই অ্যাক্টিভেশন এনার্জি খুব কম হয়, দিয়ে তোমার সহজেই রিঅ্যাকশনটা প্রসিড করতে পারে, মোদ্দা কথা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এটাকে তুমি মাথায় রাখবে যে আলফা হ্যালো কার্বনিল কম্পাউন্ডের জন্য এটা একটা এক্সিলেন্ট সাবস্ট্রেট ফর SN2 রিঅ্যাকশন, ঠিক আছে। দেখো নেক্সট এবার যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে নেক্সট যেটা ফ্যাক্টর যেটা কিনা কি করে SN2 রিঅ্যাকশনের রেটটাকে এফেক্ট করে, সেটা হচ্ছে তোমার নিউক্লিওফাইল। এবার নিউক্লিওফাইলের মধ্যে তুমি কি বলবে, দেখো রেট আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি যে রেট ইজ ইকুয়াল টু K ইনটু সাবস্ট্রেট ইনটু নিউক্লিওফাইল, ঠিক আছে। তাহলে রেটটা কার উপর ডিপেন্ড হয়ে আছে, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর, ঠিক আছে। তাহলে নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনটা আমি কি করব, যত ইনক্রিজ করব তত কি হবে, আলটিমেটলি তোমার এই যে রেটটা সেই রেট অফ দ্য রিঅ্যাকশন ইনক্রিজ করবে। তাহলে আমি কি লিখেছি, ইনভলভড ইন দ্য RDS স্টেপ। তাহলে এই যে তোমার নিউক্লিওফাইল সেটা কোথায় আছে, RDS স্টেপেতে ইনভলভ হয়ে আছে, যার জন্য তোমার এটা রেটের মধ্যে ইনভলভ হয়ে আছে। তাহলে অ্যাজ কনসেন্ট্রেশন অফ নিউক্লিওফাইল ইনক্রিজেস, তাহলে কি হবে, রেট অফ দ্য রিঅ্যাকশন মানে ROR রেট অফ দ্য রিঅ্যাকশন সেটা অলওয়েজ কিন্তু এখানে কি হবে, ইনক্রিজ হবে, ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখো নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে সলভেন্টের কি এফেক্ট আছে SN2 রিঅ্যাকশনের উপর, ঠিক আছে। এবার সলভেন্টের এফেক্টটা তোমাকে একটু দেখতে গেলে দেখো আমি অলরেডি আগে বলে দিয়েছি যে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট তোমার এখানে ইউজ করতে হবে। এবার তোমার কোয়েশ্চেন মাথায় আসতেই পারে, স্যার পোলার অ্যাপ্রোটিক সলভেন্টই কেন, ওয়াই নট পোলার অ্যাপ্রোটিক, ঠিক আছে। সো দেখো এখানে আমি একটা কি লিখেছি, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ফেভার্স SN2 রিঅ্যাকশন, ঠিক আছে, সেটা তো বোঝা গেল। দেখো এখানে নর্মালি আমি একটা ছোট করে মেকানিজম নিই যে NaCN DMSO মানে হচ্ছে ডাইমিথাইল সালফক্সাইড, যেটা কিনা হচ্ছে পোলার একটা অ্যাপ্রোটিক সলভেন্ট, ঠিক আছে। তাহলে এখানে NaCN Na+, CN-, তাহলে CN- তোমার কি হবে, এবং এর কাউন্টার পার্ট আছে Na+, ঠিক আছে। সো CN- তোমার এখানে গিয়ে ব্যাক সাইডে অ্যাটাক করবে, এবং এই যে এক্সটা আছে RX বন্ডটা আছে সেই এক্সটাকে অ্যাজ এ লিভিং গ্রুপ লিভ করে দেবে, ঠিক আছে। তাহলে RCN তোমার বন্ড ফর্মেশন হবে প্লাস X- কিন্তু লিভ করে যাবে এখানে, খুব ভালো কথা। এটা তোমার একটা হচ্ছে SN2 টাইপ অফ রিঅ্যাকশন যেটা আমরা বললাম, ঠিক আছে, ওকে। এবার দেখো এইটাকেই আমরা কি করছি, একবার NaCN ইন প্রেজেন্স অফ DMSO আমরা করে দেখব। মানে তুমি কি নিয়েছো, এটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক, এই যে আমি এখানে লিখেছি দেখো পোলার অ্যাপ্রোটিক, ঠিক আছে। আবার এটাকে তুমি DMSO না নিয়ে ওয়াটার নিয়ে করবে, ঠিক আছে, ওয়াটার মানে হচ্ছে তোমার পোলার প্রোটিক, ঠিক আছে। মানে আমি ব্যাপারটা বোঝাতে চাইছি স্যার পোলার অ্যাপ্রোটিকই কেন নেবো, ওয়াই নট পোলার প্রোটিক, পোলার প্রোটিক নিয়ে প্রবলেমটা কোথায়। তাহলে দেখো প্রবলেমটা দেখো, এখানে পোলার অ্যাপ্রোটিক নিয়ে আগে আমরা দেখে নিই কি হচ্ছে। পোলার অ্যাপ্রোটিক যদি তুমি নাও DMSO লাইক DMSO ডাইমিথাইল সালফক্সাইড, তো কি হচ্ছে স্যার এখানে তোমার যেটা হয় সেটা হচ্ছে যে এই যে Na+টা আছে, ঠিক আছে, মানে ক্যাটায়নিক যে পার্টটা আছে সেই ক্যাটায়নিক পার্টটার সাথে কি হয়, এরকম ইন্টারাকশন হয়, ঠিক আছে। ক্যাটায়নিক পার্টটার সাথে কি হয়, ইন্টারাকশন হয়, স্যার ইন্টারাকশন হয়ে লাভ হচ্ছে তোমার এই যে Na+ সেটা অনেকটা স্টেবিলাইজড হয়ে যায়। এবার দেখো CN- এখানে কোনোভাবে স্টেবিলাইজড হতে পারেনি, মানে আনস্টেবল, তাহলে CN- এখন ফ্রি ফর অ্যাটাক, ঠিক আছে। তাহলে CN- এর একটা টেন্ডেন্সি থাকবে যে গিয়ে এখানে এই যে R গ্রুপটা আছে সেখানে গিয়ে অ্যাটাক করা, দিয়ে এক্সটাকে লিভ করে দিয়ে এই SN2 রিঅ্যাকশনটাকে খুব ভালোভাবে প্রসিড করিয়ে দেওয়া, ঠিক আছে, সেটা আমরা বললাম। এটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিকের গল্প গেল। পোলার প্রোটিকে আসো, পোলার প্রোটিকে স্যার প্রবলেম কি, পোলার প্রোটিকে দেখো এখানে Na+টা কি হচ্ছে, এখানে এই অক্সিজেনের সাথে এইভাবে কি হচ্ছে, এইভাবে স্টেবিলাইজড Na+টা, মানে ক্যাটায়নিক পার্টটাও তোমার স্টেবিলাইজড, এবং এই যে CN- মানে যে অ্যানায়নিক পার্টটা সেটা হচ্ছে এই এরকম হাইড্রোজেনের সাথে এইভাবে বন্ডিং করে স্টেবিলাইজড, ঠিক আছে। এইভাবে তোমার কি হচ্ছে দেখো, এইভাবে তোমার এই হাইড্রোজেন দিয়ে এইভাবে বন্ডিং করে স্টেবিলাইজড। তার মানে এই CN-টা রাদার বলা বেটার, CN-টা এখন ওয়াটার মলিকিউল দিয়ে সারাউন্ডেড হয়ে আছে, ক্যাপচার হয়ে আছে। তাহলে CN- ইজ নট ফ্রি ফর অ্যাটাক, ঠিক আছে। তাহলে CN- এর কনসেন্ট্রেশন মিডিয়ামেতে কি হবে, গ্র্যাজুয়ালি ডিকে করবে। যখনই এই তোমার NaCN ইউজ করেছো তাহলে NaCN ডিভাইড হয়ে যাচ্ছে Na+ CN- মিডিয়ামেতে। এবার এই যে NaCN, সেই NaCNটাকে কোন সলভেন্টে তুমি নিয়েছো সেটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে DMS, একটা হচ্ছে ওয়াটার। যখনই তুমি ওয়াটার ইউজ করেছো এই Na+টাকেও ক্যাপচার করছে ওয়াটারটা, CN-টাকেও ক্যাপচার করছে। তাহলে আমরা কি বলতে পারি, নাও CN- ইজ নট ফ্রি ফর অ্যাটাক। তাহলে CN- এর এখন কোনো টেন্ডেন্সি নেই যে আমি আরটাকে গিয়ে অ্যাটাক করে এক্সটাকে বাইরে বার করে দিয়ে SN2 রিঅ্যাকশনটাকে আমি প্রসিড করাবো, বুঝতে পেরেছি ব্যাপারটা। সো দ্যাটস ওয়াই পোলার প্রোটিক সলভেন্ট নিলে কি হয়, আমার ক্যাটায়নটাও স্টেবিলাইজ হয়ে যায়, অ্যানায়নটাও স্টেবিলাইজড হয়ে যায়। এবার অ্যানায়নটা যখন স্টেবিলাইজড হয়ে যাচ্ছে, রাদার বলা বেটার অ্যানায়নটা ক্যাপচার হয়ে যাচ্ছে বাই ওয়াটার মলিকিউল, তাহলে ওয়াটারটা ট্র্যাপ হয়ে গেছে, ক্যাপচার হয়ে গেছে বাই ওয়াটার মলিকিউল। সো দ্যাটস ওয়াই কি হচ্ছে, এটা রিঅ্যাকশন করার জন্য ফ্রি নয়, ইট ইজ নট ফ্রি ফর অ্যাটাক। সো দ্যাটস ওয়াই কোনো রিঅ্যাকশন কিন্তু এখানে প্রসিড হচ্ছে না, বা স্লোয়ার রেটে তোমার রিঅ্যাকশনটা প্রসিড হচ্ছে, কারণ কনসেন্ট্রেশন অফ CN- গ্র্যাজুয়ালি কিন্তু ডিকে করে যাচ্ছে, বোঝা যাচ্ছে। কিন্তু এখানে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের ক্ষেত্রে স্যার কি ভালো ব্যাপার, যে এখানে CN- তোমার কোনোভাবে
স্টেবিলাইজড হতে পারে না, রাদার কি হয়, অনলি ক্যাটায়নটা স্টেবিলাইজড হয়। তাহলে ক্যাটায়নটা স্টেবিলাইজড, আমার কোনো প্রবলেম নেই। অ্যানায়নটা এখন ফ্রি ফর অ্যাটাক, তাহলে অ্যানায়নটা সহজে গিয়েই অ্যাটাক করবে, এই এক্সটাকে তোমার সিস্টেম থেকে লিভ করে দিয়ে পুরো রিঅ্যাকশনটাকে প্রসিড করে দিতে পারবে। তাহলে এই জন্য তুমি SN2 রিঅ্যাকশনের জন্য কি নাও, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ইউজ করো, নট কিন্তু এই পোলার প্রোটিক সলভেন্ট। ওকে, দেখো এখানে আমি কিছু সিম্পল একদম মানে বেসিক SN2 এক্সাম্পলসগুলোকে নিয়েছি, ঠিক আছে, একদম সোজা সোজা। তো দেখে নাও, একটু না দেখলে ক্ষতিও কিছু নেই বেসিক্যালি, তো তাও দেখে নাও। NaSH দিয়েছি, তাহলে SH নেগেটিভ চার্জ তোমার এখানে গিয়ে অ্যাটাক করবে, দিয়ে এই আয়োডিনটাকে অ্যাজ এ লিভিং গ্রুপ লিভ করে দেবে সিস্টেম থেকে, ঠিক আছে। তাহলে স্যার কীরকম প্রোডাক্টের ফর্মেশন হবে আলটিমেটলি, দেখো এখানে এই যে তাহলে বিলো দ্য প্লেন দিয়ে আসবে, এই যে SH তোমার এখানে এসে ইনকর্পোরেট হয়েছে, আর এটা অ্যাবভ দ্য প্লেনে মিথাইল যেমন অ্যাজ ইট ইজ ছিল, ঠিক আছে। তাহলে সিম্পল এখানে তোমার কি টাইপের রিয়াকশন হয়েছে, স্যার SN2 রিয়াকশন এখানে প্রসিড করেছে, ভালো কথা। এখানে PPH3, তাহলে PPH3 যে ফসফরাসের উপর যে লোন পেয়ারটা আছে, সেই লোন পেয়ারটা গিয়ে কোথায় অ্যাটাক করবে, এই কার্বন সেন্টারটা অ্যাটাক করবে, দিয়ে তোমার এই ব্রোমিনটাকে অ্যাজ এ লিভিং গ্রুপ কিন্তু সিস্টেম থেকে লিভ করে দেবে, সিম্পল ব্যাপার। তাহলে এখানে তোমার অ্যাজ ইট ইজ যেমন NO2 যেমন গ্রুপ অ্যাজ ইট ইজ আছে সেরকম, জাস্ট এখানে সিস্টেম থেকে কে লিভ করে গেছে, এটা বিলো দ্য প্লেন দিয়ে PPH3 পজিটিভ চার্জ। কেন স্যার, কারণ এই যে ফিনাইলের ওপর এই ফসফরাসের ওপর যে তোমার লোন পেয়ারটা ছিল, সেই লোন পেয়ারটা কিন্তু এখানে ইনভলভ হয়ে গেছে ইন রিয়াকশনেতে, ঠিক আছে। এখানে দেখো এটা একটা আলফা হ্যালো কার্বনিল, দেখলেই তোমার মাথায় চলে আসবে স্যার এখানে SN2 রিয়াকশন প্রসিড করবে, ঠিক আছে। তাহলে দেখলেই তোমার মাথায় হয়ে যাবে যে এখানে স্যার SN2 রিয়াকশন প্রসিড করবে। তাহলে OMe নেগেটিভ চার্জ, এটা তোমার গিয়ে কোথায় অ্যাটাক করবে, এই কার্বনটা অ্যাটাক করবে, দিয়ে এই ব্রোমিনটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে। তাহলে আলটিমেটলি এই হচ্ছে ডাবল বন্ড O, আর এখানে হচ্ছে তোমার OMe, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য প্রোডাক্ট। এখানেও এটা তোমার কি হয়েছে, সিম্পল SN2 টাইপ অফ মেকানিজম। ওকে, দেখো এবার আমাদের যেটা করতে হয় বেসিক্যালি সেটা হচ্ছে কম্প্যারিজন করে দিতে হয়, ঠিক আছে। SN2টা মোটামুটি কমপ্লিট, বাট পুরোটা কমপ্লিট নয়, এখনো অনেক SN2 রিয়াকশন আছে, ঠিক আছে। অ্যালকোহলের SN2 রিয়াকশনস আছে, এখনো অনেক কিছু আছে, ঠিক আছে। তো তাও যেহেতু আমি মেকানিজমগুলো কমপ্লিট করে দিয়েছি, তার বেসিসে যতগুলো পয়েন্টে আমরা এদেরকে ডিফারেন্সিয়েট করতে পারি, সেই পয়েন্টসগুলোকে আমরা একটু দেখবো, কম্পেয়ার করে দেবো, রাদার বলা বেটার, ঠিক আছে। সো ফ্যাক্টরস দেখো, রেট ডিটারমাইনিং স্টেপ SN1 এর জন্য কি স্যার, ইউনিমলিকুলার বলে দিয়েছি, তুমি এখানে 1 থেকেও বলতে পারো, আর SN2 এর জন্য বাইমলিকুলার, ঠিক আছে। রেট ল কি, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার আর এটা হচ্ছে তোমার সেকেন্ড অর্ডার, একদম সিম্পল ব্যাপার, ঠিক আছে। মেকানিস্টিক স্টেপ অলরেডি ডিসকাস করা, SN1 এর স্যার দুটো স্টেপে হয়। প্রথম স্টেপেতে তোমার কি হয়, যে হ্যালোজেনটা থাকে সেটা লিভ করে যায়, সেকেন্ড স্টেপে তোমার নিউক্লিওফাইলটা এসে অ্যাটাক করে, ঠিক আছে, দিয়ে তোমার প্রোডাক্টের ফর্মেশন করে। আর SN2 তে এটা তো একটা কনসার্টেড প্রসেস, সো দ্যাটস ওয়াই এটা 1 স্টেপ, ঠিক আছে। ইন্টারমিডিয়েট দেখো, SN1 একটা কার্বোক্যাটায়নের ফর্মেশন হয়, আমরা অলরেডি বলেছিলাম, আর SN2 তে কিছুই হয় না, রাদার বলা বেটার একটা ট্রানজিশন স্টেটের ফর্মেশন হয়, ঠিক আছে। রিঅ্যাক্টিভিটি দেখো, SN1 এ কি হবে, SN1 এ তোমার কার্বোক্যাটায়নটা যত বেশি স্টেবিলাইজড হবে তত বেশি রিঅ্যাক্টিভ, দ্যাট মিন্স তোমার 3 ডিগ্রি সব থেকে বেশি কার্বোক্যাটায়নটা ওখানে স্টেবিলাইজড হবে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর হচ্ছে মিথাইল হ্যালাইড। আর SN2টা এটা স্টেরিক হিন্ড্রেন্সের উপর বেস করে তুমি বলতে পারো মিথাইল হ্যালাইড তোমার সব থেকে তাড়াতাড়ি রিঅ্যাক্ট করবে, কারণ এর যে অ্যান্টিবন্ডিংটা সেটা কি স্টেরিক্যালি কম হিন্ডার, সো দ্যাটস ওয়াই তাড়াতাড়ি রিঅ্যাক্ট করবে। তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, 3 ডিগ্রিতে রাদার বলা বেটার যে ওখানে রিঅ্যাকশন হয় না, তুমি এখানে ডবল অ্যারো দেখাতে পারো, ঠিক আছে, ডবল গ্রেটার দেন দেখাতে পারো, কারণ 3 ডিগ্রিতে তোমার রিঅ্যাকশনটা প্রসিডই করে না বলতে গেলে, ঠিক আছে। আর এখানে তুমি ডবল গ্রেটার দেন দেখাতে পারো, কারণ মিথাইল হ্যালাইডটা তোমার এখানে প্রাইমারি মানে SN1 রিঅ্যাকশন কিন্তু দেখায় না, ঠিক আছে, প্রাইমারি হ্যালাইড বলতে পারো, ঠিক আছে। এফেক্ট অন নিউক্লিওফাইল দেখো, নিউক্লিওফাইলের এটা SN1 এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, SN1 এর উপর শুধুমাত্র এটা যেহেতু ইউনিমলিকুলার, তাহলে এটা শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, সেই জন্য এখানে নান লেখা হয়েছে। আর SN2 তে আমি এইমাত্র একটু আগেই বললাম, তাহলে দুটোরই উপর মানে সাবস্ট্রেটের উপরও ডিপেন্ড করে এবং তোমার যে নিউক্লিওফাইলটা আছে তার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, তাহলে ফাস্টার উইথ বেটার ওই জন্য লেখা হয়েছে, ঠিক আছে। তুমি যদি বেটার নিউক্লিওফাইল ইউজ করতে পারো তাহলেও তোমার রিঅ্যাকশন রেটটা ফাস্ট হবে, কনসেন্ট্রেশন যদি ইনক্রিজ করো তাহলেও তোমার রিঅ্যাকশন রেটটা কি হবে, ফাস্টার হবে, ঠিক আছে। সলভেন্ট কি দেখো, এখানে পোলার প্রোটিক সলভেন্ট SN1 এ, ঠিক আছে, আর SN2 তে পোলার অ্যাপ্রোটিক, কেন কি জন্য নিতে হয় সেটাও আমি বলেছি। স্টিরিওকেমিস্ট্রি কি দেখো, SN1 এর ক্ষেত্রে ধরো SN1 এ তোমার রিঅ্যাক্ট্যান্টটা কি ছিল, S ছিল, S কনফিগারেশন, ঠিক আছে, তাহলে সেখান থেকে R হবে 50% আর S থেকে AC থেকে যাবে 50%, ঠিক আছে। তাহলে এটাকে তুমি কি বলতে পারো, রেসিমাইজেশন, কারণ R প্লাস S এর তুমি মিক্সচার পাচ্ছ, সেটা একটা রেসিমাইজেশন বলতে পারো। আদারওয়াইজ তুমি বলতে পারো পার্শিয়াল ইনভার্সন, কেন পার্শিয়াল ইনভার্সন, কারণ S থেকে তোমার 50% R এতে গেছে কিন্তু 50% তোমার AC থেকে গেছে, সো দ্যাটস ওয়াই পার্শিয়াল ইনভার্সন, মানে পার্শিয়ালি ইনভার্স করেছে সেটা তুমি বলতে পারো, ঠিক আছে। আর SN2 তে স্যার কিছুই নয়, একদম ইনভার্সন হয়ে যায়, R থেকে S হয়ে যায়, ঠিক আছে, অথবা S থেকে তোমার এখানে R হবে, ঠিক আছে, তো ডাইরেক্ট এখানে তুমি ইনভার্সন লিখতে পারো, ঠিক আছে। সো দেখো আরও একটা অ্যানাউন্সমেন্ট টাইপের আমার কিছু করার আছে। সো অনেকেই তোমরা বলছো স্যার অনলাইনে পড়ান, ঠিক আছে, অনলাইনে একটা ব্যাচ ওপেন করুন, বাট ব্যাচ ওপেন করা আমার পক্ষে এখন পসিবল নয়, ঠিক আছে, ডিউ টু সাম রিজনস, ঠিক আছে, আমার টাইম ম্যানেজমেন্টে অনেক প্রবলেম হবে, সো দ্যাটস ওয়াই দেখো আমার প্রবলেমের জন্য আমি কিন্তু খুলতে পারছি না এখন, ঠিক আছে। কিন্তু আমি এটুকু বলছি যে
যে লেকচার্সগুলো এখানে আপলোড হচ্ছে তুমি সেই লেকচার্সগুলোকেই মন দিয়ে দেখো, যে জায়গাটায় ডাউট হবে টেলিগ্রামের লিঙ্ক আছে অলওয়েজ, ঠিক আছে, বা টেলিগ্রামের গ্রুপটা ওই ডাউট সেশনের জন্যই তোমার রাখা হয়েছে, ডাউট যেগুলো থাকবে তোমার ওখানে লিখতে পারো, কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশনে বলতে পারো, আদারওয়াইজ যেখানে খুশি তোমার যেখানে ডাউট লাগবে সেখানেই তুমি বলতে পারো। কিন্তু এইভাবে পড়ানোর পর আমার মনে হয় না যে তোমার কোনো ডাউট থাকতে পারে, ঠিক আছে, যদিও থাকে স্টিল থাকতেই পারে, ঠিক আছে, ডাউট থাকতেই পারে, হয়তো আমি একটা কোনো জায়গায় হয়তো ভালোভাবে বোঝাতে পারিনি, তোমার সেখানে ডাউট হচ্ছে, তুমি সেই ডাউটসগুলোকে ওখানে কিন্তু দিতে পারো। আর আমি যে সিলেবাসটা এখানে কমপ্লিট করাচ্ছি দ্যাট ইজ অল রিলেটেড টু ইয়োর IIT জ্যাম এক্সাম অ্যান্ড CUET PG এক্সাম, ঠিক আছে। এবার এর পরে মানে আরও দেখো এখানে SN1 SN2 শুধু এটুকুই বললে হয় না, আরও কিছু ডিটেল এক্সপ্লেনেশন তোমাকে দিতে হয়, ঠিক আছে। সো সেই ডিটেল এক্সপ্লেনেশনগুলো যখন আমি BSCর করসপন্ডিং যে তোমার রিলেটেড কন্টেন্টগুলো হবে সেখানে আমি প্রোভাইড করবো, ঠিক আছে। আপাতত আমি এই যে ফোল্ডারগুলো এই ফোল্ডারগুলো আলটিমেটলি কমপ্লিট করে দিই, তুমি দেখতে থাকো, কারণ তোমার আলটিমেটলি দেখাতে কোনো ক্ষতি নেই, তোমার নলেজই ক্লিয়ার হবে আলটিমেটলি, ঠিক আছে। এবার এর সাথে সাথে কিছু একটু নলেজ জাস্ট ওখানে অ্যাড আপ হবে, আর কিচ্ছু নয়, ঠিক আছে। সো তুমি যদি BSc পারসিউ করতে থাকো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, দ্যাট ইজ ভেরি হেল্পফুল ফর ইয়োর কোর্স, ঠিক আছে। আদারওয়াইজ তুমি যদি প্রিপারেশন নিতে চাচ্ছ IIT জ্যাম অ্যান্ড CUET PG, সো দ্যাট ইজ অলসো রিলেটেড টু ইয়োর কোর্স, ঠিক আছে। তো ব্যাপারটা এইটুকুই, তো এগুলো দেখতে থাকো, আশা করছি হয়ে যাবে, ঠিক আছে। সো নেক্সট লেকচারেতে আমাদের যেটা বেসিক্যালি যাবে সেটা হচ্ছে SN2 রিয়াকশনের যে অ্যালকোহলে কীভাবে প্রসিড করে, আগে তোমায় অ্যাক্টিভেট করতে হয়, করে তারপর টসাইলেশন মিসাইলেশন, ঠিক আছে, ব্রোমাইলেশন, ঠিক আছে, ব্রসাইলেশন, নসাইলেশন, অনেক কিছু আছে, সেগুলো আমাকে আগে বলতে হবে। সো বলার পর তারপর আমরা ফার্দার যে NGP টাইপ অফ রিয়াকশন আছে সেখানে কিন্তু মুভ করে যাবো, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।